রহিমপুর গ্রামে বাস করত এক দরিদ্র পরিবার। কোনো রকমে তাদের দিন কাটত। দেখছো তো, শীত তো প্রায় চলেই এলো, ঠান্ডা পড়া শুরু করেছে। এখনো অয়নের জন্য একটাও গরম জামাকাপড় কিনলে না। ওর পুরনো সোয়েটারটা তো একদম ছেঁড়া। আর বলো না, এই বছর কি যে হবে। পকেট তো পুরো ফাঁকা, কিছুই তো ঠিকমতো চলছে না। কোনো মতে সংসার চলছে। আর এভাবে দিন চলবে না। ছেলেটা তো ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়বে। এদিকে কোনো কাজও নেই, হাতে টাকা আসছে না। কাজ না থাকলে এত চাহিদা মিটবে কি করে? কি যে করি কিছুই বুঝতে পারছি না। আমি নিজেও তো খুব চিন্তায় আছি। কোথাও ভালো কোনো কাজের খোঁজও পাচ্ছি না। আর এভাবে বসে থেকো না, এভাবে চলে না। তোমার বন্ধু সুজয়ের কাছে যাও, সে তো কত বুদ্ধি রাখে। তার কাছে কিছু পরামর্শ নিয়ে এসো। সুজয়ের কাছে যাব? ঠিক আছে, যেতে পারি। আসলে বন্ধু ছাড়া এমন সময় আর কার কাছেই বা যাওয়া যায়? হয়তো সে কোনো ভালো পথ দেখাতে পারে। রফিক তার বউয়ের সাথে কথা বলা শেষ করে তার বন্ধু সুজয়ের কাছে যায় পরামর্শের জন্য। জানিস, আমার বাবা মা তো আমাকে একদম নতুন একটা জ্যাকেট কিনে দিয়েছেন। অনেক গরম আর দেখতেও খুব সুন্দর। কালকেই এটা পরে স্কুলে যাব। বাহ, তোর জ্যাকেটটা তো খুব দারুণ। আমাদের এদিকেও তো খুব ঠান্ডা পড়েছে। তোর বাবা মা তোকে কিনে দিলেন, আমার বাবা এখনো দেননি। হ্যাঁ, মা বললেন ঠান্ডা যেন না লাগে। আমার তো জ্যাকেটটা পেয়ে খুব ভালো লেগেছে। বিশেষ করে জ্যাকেটের টুপিটা খুব নরম। আমার সোয়েটারটা তো অনেক পুরনো আর ছিঁড়েও গেছে। মা বলছিলেন বাবা নাকি খুব শীঘ্রই একটা কিনে দেবেন, কিন্তু বাবার তো এখন কোনো কাজ নেই। আরে চিন্তা করিস না, তোর বাবাও নিশ্চয়ই কিনে দেবেন। তোর বাবা মাকে বলিস আমারটার মতোই একটা যেন কিনে দেন। আমিও তাহলে তোর জ্যাকেটটা দেখব। আশা করি বাবা খুব তাড়াতাড়ি কিনে দেবেন। আমার তো একটা জ্যাকেট খুব দরকার। আমি চললাম তবে, মা ডাকছেন মনে হচ্ছে। ঠিক আছে, কাল দেখা হবে। তুই মন খারাপ করিস না, কাল স্কুল থেকে ফিরেই দেখা করিস। কাল দেখা হবে। দোস্ত, খুব মুশকিলে পড়ে তোর কাছে এসেছি। সংসারের হাল খুবই খারাপ, কোনো কাজই ঠিক মতো পাচ্ছি না। তুই তো জানিস আমার অবস্থা কেমন চলছে। আরে রফিক, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বলতো কি হয়েছে তোর? মন খুলে সব বল আমাকে। কি আর বলবো, কিছু জমানো টাকা ছিল, তাও প্রায় শেষ। বাচ্চাটার জন্য একটা গরম জামা কেনার টাকাও নেই। তাই ভাবলাম তোর কাছে একটু পরামর্শ নিয়ে আসি। তোর তো বাড়ির পেছনে একটা বেশ বড় আপেল বাগান পড়ে আছে, তাই না? তুই ওটার ভালো করে যত্ন নেওয়া শুরু কর। ওটা তোকে ভালো রোজগারের পথ দেখাবে। আপেল বাগান, ওটা তো কতদিন ধরে অবহেলায় পড়ে আছে। তা দিয়ে কি হবে রে? আমার তো আপেল চাষের কোনো অভিজ্ঞতাই নেই। ওটা তো শুধুই একটা খালি জমি আছে। তো তুই ওটাকেই মনোযোগ দিয়ে সময় দে, ওটাই তোর ব্যবসা। আমি তোকে সব রকম সাহায্য করব। ভালোভাবে পরিচর্যা কর, দেখবে ভালো ফলন হবে। কিন্তু আমার তো টাকা নেই, কিভাবে শুরু করব? নতুন করে সার আর বীজ কেনা দরকার। এটার পেছনে কি আবার বেশি খরচ হবে না? প্রথম দিকে আমি তোকে সাহায্য করব, তুই শুরু কর। বিশ্বাস কর, ওটাই তোর সব সমস্যার সমাধান করে দেবে। তুই কালকেই কাজ শুরু কর, আর কোনো চিন্তা করিস না। ঠিক আছে, তোর কথা মতো কাজ শুরু করব। তোর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ দোস্ত। আমি আশা করি এবার পরিস্থিতি বদলাবে। এরপর রফিক বাড়িতে যায় এবং তার বন্ধুর পরামর্শ অনুযায়ী আপেল বাগানে ভালোভাবে পরিচর্যা করে ভালো ফলন পায়। এতে তার দুঃখের দিন দূর হয়। সুজয় ঠিকই বলেছিল, আমাদের আপেল বাগানে এবছর খুব ভালো ফলন হয়েছে। পুরো বাগান লাল টকটকে আপেলে ভরে গেছে। বাহ, দারুণ খবর তো। আমি তো তোমার কথা শুনে খুব খুশি হলাম। সকালে বাগানে আপেলগুলো দেখতে কি যে সুন্দর লাগছিল, আমার চোখে যেন বিশ্বাসই হচ্ছিল না। এই দেখ, সব আপেলগুলো বিক্রি করে ভালো টাকা পেয়েছি। আর আমাদের এখনো আর কোনো অভাব নেই। সব কিছু যেন চোখের পলকে পাল্টে গেল। এবার তাহলে আর আমাদের চিন্তা করতে হবে না। সুজয়কে আমাদের অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। তার পরামর্শই আমাদের জীবন বদলে দিল। আর চিন্তা নেই, তোমার আর অয়নের জন্য এবার মনের মতো সবকিছু কেনা যাবে। আমি এখনই অয়নের জন্য একটা নতুন গরম জ্যাকেট কিনতে যাচ্ছি। ও এবার তার বন্ধুর মতো জ্যাকেট পরতে পারবে। খুব ভালো হবে। আমিও তো কতদিন ধরে একটা শাড়ি কেনার কথা ভাবছিলাম। তুমি তাহলে যাও, কিন্তু বেশি দেরি করো না। ছেলেটা তোমাকে দেখলেই খুব খুশি হবে। আমি তাড়াতাড়ি ফিরে আসব। তোমার শাড়ি আর ছেলের জ্যাকেট দুটোই কিনে আনবো। এবার আমাদের মুখে হাসি ফুটলো। যাও, সাবধানে যেও। আমি আপেল বাগানটার দিকে নজর রাখছি।
আমাদের ভাগ্য ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ।